এবং এই পরিবর্তনের ফলে সম্পূর্ণ সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন গতকালকে ক্লাসে যারা প্রেজেন্ট ছিলেন বা উপস্থিত ছিলেন, আমি একটা টপিক নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আপনাদের কারো মনে আছে কিনা যে পার্টিকুলার একটা ওয়ার্ড নিয়ে আমি কথা বলেছিলাম, এবং ওইভাবে যদি আপনি ওয়ার্ডের চেঞ্জ করেন, যেমন আমি যদি আপনাকে আজকে আরেকটা ওয়ার্ড একটু দেখাই, ফর এক্সাম্পল আমি একটা ভার্ব নিলাম, দেখেন STEAL, স্টেল। এই স্টেল শব্দটার বাংলা অর্থ হচ্ছে চুরি করা। এই ভার্বের ফর্ম আছে, পাস্ট ফর্ম স্টোল, পাস্ট পার্টিসিপল স্টোলেন, ফর্ম আছে। তো এই ভার্ব এই ওয়ার্ডটাকে আমি যদি আপনাকে দেখাই বলি যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি এক বাক্যে বলবেন যে এই যে ওয়ার্ডটা আপনি লিখছেন এই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব। এখন এইটা দিয়ে আমি যদি কিছু সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল হি ইজ, কথাটা একটু বুঝেন, হি ইজ স্টেলিং মানি। এই যে বাক্যটা আমি লিখলাম হি ইজ স্টেলিং মানি, এই হিটা সাবজেক্ট, ইজ স্টেলিং এটা আমার ভার্ব, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করছে, মানে টাকা চুরি করিতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটা আমি লিখলাম। এখন যদি আমি এইভাবে একটা সেন্টেন্স লিখি, স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। কি বললাম? স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয়, আই স আ বয় স্টেলিং মানি, আই স আ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থটা হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। এই তিনটা বাক্যে স্টেলিং শব্দটা তিন ধরনের পার্ট অফ স্পিচ হিসাবে বসছে। এই প্রথম বাক্যে এটা ভার্ব, এই পরের বাক্যে এটা জেরান্ড, আই মিন অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা নাউনের কাজ করে, নাউন ফ্রেজ স্পেলিং মানি। আর তারপরে তিন নম্বর যে বাক্যটা আছে, এই স্টেলিং শব্দটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটা দেখা যাচ্ছে ভার্ব বাট এটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে মেইন ভার্ব হচ্ছে সি এর পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে যে ফর্মটা, যে ভার্ব, যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব। আর এই যে স্টেলিং শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এই বয়কে মডিফাই করে। অর্থাৎ একই ওয়ার্ড তিনটা বাক্যে তিন ধরনের পার্ট অফ স্পিচ হিসাবে বসছে, এবং এই তিন ধরনের পার্ট অফ স্পিচ হিসাবে বসার কারণে আমার এই ওয়ার্ডটার অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এটাকে কি বলতে পারি আমরা, মানে সরি, সম্পূর্ণ বাক্যটার মিনিং এর চেঞ্জ হয়ে যাচ্ছে। সে টাকা চুরি করছে, এটা ভার্ব, চুরি করা একটা খারাপ অভ্যাস, এই স্পেলিংটা নাউন। আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, তাহলে এইটা আমার আবার অ্যাডজেক্টিভ, বয়কে মডিফাই করছে, সে কি অবস্থায় ছিল, চুরি করা অবস্থায়। তাহলে এই যে একটা ওয়ার্ড বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জিং এর সাথে সাথে সম্পূর্ণ বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা না বুঝতে পারি, ভোকাবুলারি জেনেও আমি যখন একটা প্যাসেজ রিড আউট করবো বা ট্রান্সলেট করব, নিজের মতো করে ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য লিখতে যাব, আমরা কখনোই সেটা প্রপার করতে পারবো না। তো এই পার্ট অফ স্পিচ জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। যেমন আমি আপনাদের টিচার, আমি এখন আপনার ক্লাস নিচ্ছি, আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম আমি তাদের স্টুডেন্ট ছিলাম, আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই আমি তার ছেলে। অর্থাৎ এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো কিন্তু চেঞ্জ হয়। আমার কথাটা বুঝবেন, এগুলো কিন্তু অবস্থান ভেদে চেঞ্জ হয়। যেমন গত ক্লাসে আমি আপনাকে আপনাকে একটা সেন্টেন্স দেখাইছিলাম, আজকে আরেকটা বলি। মনে করেন আই টক উইথ হিম, অর্থাৎ আমি তার সাথে কথা বলি। এই যে টক শব্দটা একটা ভার্ব, সাবজেক্টের পরে এটা আছে, কথা বলা বোঝাচ্ছে, অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি, আই হ্যাভ আ টক উইথ হিম, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, সাবজেক্টের পরে আছে। এই যে টক, তাকে এর আগে একটা আর্টিকেল আছে এ, আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা অবশ্যই নাউন হয়। সো আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই টক শব্দটা এখানে নাউন হিসাবে বসতেছে, কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করতেছে না, কোনো ভার্ব না, জাস্ট একটা নাউন। কিন্তু এই উপরের যে টক, একই শব্দ এখানে ভার্ব হিসাবে বসতেছে। তো এই পার্ট অফ স্পিচের চেঞ্জ হওয়ার ফলে সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যায়। আমরা এই বিষয়গুলো জানি না, এই বিষয়গুলো সম্পর্কে, অর্থাৎ আমরা পার্ট অফ স্পিচ চিনি, আমরা জানি যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে,
নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আমরা শুধু এই বিষয়গুলোই জেনে থাকি বা জানতে অভ্যস্ত, কিন্তু এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না। এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, কারণ এই পার্ট অফ স্পিচের প্র্যাকটিক্যাল ব্যবহার যদি আপনি ভালোভাবে না জানেন, এটাকে যদি ডেভেলপ করতে না পারেন, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি নিতে পারবেন না, প্রফেশনালি নেওয়া সম্ভব হবে না। তাহলে দেখেন, এবার যদি আমি আরেকটু সামনের দিকে আসি, কোথায় ছিলাম যেন, আমার মেইন ফাইল কই, এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। আমি আজকের ক্লাসে, আমার প্রত্যেকটা ক্লাসে এটা ডিটেলস ব্যবহার আছে, বাট আজকের ক্লাসে এই পার্ট অফ স্পিচ গুলোর ডেফিনেশন এবং এইটার যে আইডেন্টিফিকেশন সেটা আমি একটু দেখাবো। দেখানোর পরে আমরা রাইটিং এর জায়গাগুলোতে মুভ করব। তো একটু মনোযোগ দেন তাহলে এই জায়গাটাতে। প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে নাউন। নাউনটা কি? আরেকটা কথা বলি, আচ্ছা সেটা পরে বলছি। দেখেন নাউনটা কি, এখানে বলছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ফর এক্সাম্পল, রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, দোজ আর নাউন। অর্থাৎ যে কোনো কিছু নামকেই নাউন বলে। সেটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। নাউন একটা বাক্যে কোথায় থাকে? শুরুতে, সাবজেক্টের স্থানে অথবা ভার্বের পর এক্সটেনশনে থাকে। অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গাটাতে কিন্তু আমার নাউন থাকে। এখন এই যে কোনো কিছু নামকেই নাউন বলে, তার মানে কি তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হবে? এই কোশ্চেনটা কিন্তু আমার থাকতে পারে। পৃথিবীতে যত ওয়ার্ড আছে সবই একটা নাম, সবই নাউন, তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হয়? অন্য পার্ট অফ স্পিচ গুলো সেন্টেন্স বা বাক্যে তার অবস্থান অনুযায়ী এবং তার ডেফিনেশন অনুযায়ী আইডেন্টিফাই করা হয়ে থাকে। যেমন বোঝেন, এই অনেস্টি, কাইন্ডনেস, এগুলো দেখলে অনেকেই বলবে এগুলো তো নাউন না, এটা গুণের নাম, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু না, আমি যদি বলি অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, সো এই অনেস্টি শব্দটা সাবজেক্টের স্থানে আছে। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, হ্যাঁ, সাবজেক্টের স্থানে আছে, তো এগুলো নাউন। কিন্তু আমি যদি এভাবে একটা কথা বলতাম যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, ওই অনেস্ট শব্দটা ম্যানকে মডিফাই করে, ওইটা অ্যাডজেক্টিভ। হি ইজ আ কাইন্ড ম্যান, ওই কাইন্ড শব্দটা ম্যানকে মডিফাই করে, ওই কাইন্ডটা অ্যাডজেক্টিভ। তো আমাকে এই অবস্থানটা এবং ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে হবে। আমি যদি আরেকটু সামনে আসি, দেখেন প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি? নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে, মানে নাউনের সমতুল্য এই ধরনের ওয়ার্ড গুলোর পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে আমরা প্রোনাউন বলি। প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, দোজ আর দ্য প্রোনাউন। এই প্রোনাউন গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার প্রোনাউন আছে: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো ভালোভাবে জানতে হয়। এটা জানলে কি হয়, একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। সাবজেক্ট মানে শুরুতে এবং ভার্বের পর অবজেক্টে নাউনের পরিবর্তে মোস্ট অফ দ্য টাইম প্রোনাউন বসে। প্রোনাউনের ব্যবহার কেন হয় জানেন? ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না, মানে দ্বিরুক্তি। আমরা যেমন বাংলায় মনে করেন, আমি যদি এরকম একটা কথা বলি, সে নাচতে নাচতে স্কুলে যায়, হি গোস টু স্কুল, ড্যান্সিং ড্যান্সিং, এরকম পরপর বাংলায় নাচতে নাচতে বলছেন, ঠিক আছে, বাট ইংলিশে যখন এটাকে ট্রান্সলেট করবেন, ওই ড্যান্সিং কথাটা একবার বলতে হয়, 2বার বলা যায় না, তাহলে ওটা ভুল হয়ে যায় বাক্যটা। সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং, নট সিঙ্গিং সিঙ্গিং। অর্থাৎ এই একটা ওয়ার্ডকে পরপর রিপিট করা যায় না ওইভাবে, নাউন রিলেটেড যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোকে। এই জন্য আপনি যখন একটা পার্টিকুলার নাউন নিয়ে কথা বলছেন, তখন মনে করেন রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। আমি আবার যদি বলি রহিম গোস টু স্কুল এভরিডে, আবার যদি বলি রহিম রিডস ইন ক্লাস 10, আবার যদি বলি রহিম ইজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, এই প্রতিটা বাক্যে যে শুরুতে রহিমের ব্যবহার করছি, এটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি। এই প্রবলেমটা দূর করার জন্য আমি প্রথম বাক্যে রহিম রেখে বাকিগুলোতে যদি প্রোনাউনের ব্যবহার করি, রহিমের পরিবর্তে যদি হি এর ব্যবহারটা আমি করি, ওই বাক্যটা দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে। যে রহিম ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 10, হি গোস টু স্কুল রেগুলারলি, সো দ্যাট উইল বি বেটার। সো এইটাই হচ্ছে মেইনলি প্রোনাউনের ব্যবহার। আই মিন নাউনের পরিবর্তে বসে, প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। তার মানে কোথায় বসে? অবস্থানটা কোথায়? সেন্টেন্স বা বাক্যের শুরুতে, সাবজেক্টের স্থানে অথবা ভার্বের পর এক্সটেনশনে। এটাও দেখাবো। আচ্ছা, এরপরে আরেকটা আছে, দেখেন অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা মূলত কি? আমি এটা একটু দ্রুত শেষ করি, এরপরে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। জাস্ট একটু চিনে রাখেন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। An adjective modifies or qualifies a noun or pronoun or anything equivalent to a noun. For example, this is a nice pen. এটা একটা সুন্দর কলম। She is a beautiful lady. সে একজন সুন্দরী মহিলা। এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এখানে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো বাক্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, বিশেষায়িত করা। নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝানো। এই পেন বা লেডি এরা হচ্ছে এখানে নাউন, এটাকে মডিফাই করছে নাইস শব্দটা, এটাকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা। তো এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। দেখেন এখানে নাইস ও বিউটিফুল শব্দ দুইটি যথাক্রমে অ্যাডজেক্টিভ, কারণ এরা পেন ও লেডিকে মডিফাই করে। এই জায়গাটায় আমি একটা কথা আপনাদের একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, আপনারা যেটা দেখছেন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। এই তিনটা হচ্ছে জিস্ট, অর্থাৎ এই তিনটার একটা বাদ দিলে আপনি একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারবেন না। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মিনিমাম কোন ওয়ার্ড গুলো লাগে, এই নাউন, প্রোনাউন আর ভার্ব, এদের বাদ দিয়ে করা যায় না। আর বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, এটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন, এগুলো হচ্ছে বাড়তি অংশ। এগুলো একটা সেন্টেন্সকে রংচং করে, মডিফাই করে, বিশেষায়িত করে, বাড়িয়ে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, প্রোনাউনকে নিয়ে কাজ করে, অ্যাডভার্ব ভার্বকে নিয়ে কাজ করে, প্রিপোজিশন ও নাউন বা প্রোনাউনের আগে বসে, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে, ইন্টারজেকশন বিস্ময়বোধক বা এক্সক্লামেশন যুক্ত যে সিম্বল গুলো থাকে সেই জায়গাটাতে ইউজ হয়। তো মেইন পার্ট অফ স্পিচ হচ্ছে এই নাউন, প্রোনাউন আর ভার্ব। যেমন মনে করেন, কোথায় যেন লিখতেছিলাম, মনে করেন আমি যদি বলি যে শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই যে বাক্যটা আমি লিখলাম, এই শিটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা নাউন, এই তিনটা ওয়ার্ডের একটাও যদি আপনি বাদ দেন, এই শি বাদ দিলে কি সেন্টেন্স থাকবে? আপনি যদি ইজ বাদ দেন বাক্য থাকবে? গার্ল বাদ দেন বাক্য থাকবে? থাকবে না। তাহলে নাউন, প্রোনাউন আর ভার্ব হচ্ছে জিস্ট। আর বাকি যেগুলো আছে, আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, BEAUTIFUL, সে একটা সুন্দরী মেয়ে, এটা বসালে কি হলো, সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগলো বা সেন্টেন্সটা একটু বড় হলো। বাট আপনি যদি বিউটিফুলটাকে উঠাই দেন, তারপরেও কিন্তু বাক্যটা সঠিক থাকবে, বাক্যের একটা মিনিং থাকবে। তাহলে এটা একটা বাড়তি অংশ। আমি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে, এটাও আমার একটা বাড়তি অংশ। ভেরি বা বিউটিফুল বা এগুলো যদি আপনি উঠায়ও দেন, আপনার সেন্টেন্সের অর্থ থাকবে। কিন্তু শি যদি বাদ দেন, ইজ যদি বাদ দেন, গার্ল যদি বাদ দেন, তাহলে কিন্তু বাক্যের অর্থ থাকে না। অর্থাৎ একটা বাক্যে যে 8 প্রকার পার্ট অফ স্পিচ থাকে, এর ভিতরে জিস্ট বা মেইন পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। বাকি পার্ট অফ স্পিচ গুলো হচ্ছে এদেরকে মডিফাই করে, বিশেষায়িত করে, রংচং করে, ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, কথাটাকে ডিটেলসে বলতে সাহায্য করে। এটা আপনাদেরকে আগে একটু বুঝতে হবে। এরপর দেখেন কোথায় ছিলাম, অ্যাডজেক্টিভ। এরপর আসি ভার্ব। এই ভার্ব জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কতটা ইম্পর্টেন্ট যারা গতকাল লাইভ ক্লাস করেছিলেন আমার, তারা জানেন। আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, মেইনলি ভার্বের ভোকাবুলারি পড়তে হয়, ভার্বের ফর্ম জানতে হয়, প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকে। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। দেখেন ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। Verb is a word that denotes being, having or doing something. Verb হলো একটা সেন্টেন্স বা বাক্যের অপরিহার্য অংশ, the essential part. এজন্য ভার্বকে the hearts of sentence বা সেন্টেন্স এর প্রাণ বলা হয়। For example, he goes to school, সে স্কুলে যায়। We play football, আমরা ফুটবল খেলি। He sat down under the tree to meet me, সে আমার সাথে দেখা করতে গাছের নিচে বসেছিল। They go to market। একটা বিষয় মনে রাখবেন, ভার্ব ছাড়া ইংলিশের কোনো বাক্য তৈরি করা যায় না, 1 নাম্বার কথা। 2 নাম্বার বিষয় হচ্ছে একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে, বাট অ্যাক্টিভ ভার্ব যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, অর্থাৎ যেটা মেইন ভার্ব, যেটা প্রিন্সিপাল, যেটা ফাইনাইট, সেটা সাবজেক্টের পরে থাকে। সাবজেক্ট থেকে দূরে যে ভার্বটা থাকে ওইটা দেখা যায় ভার্বের মতো, চেহারা ভার্বের মতো হলেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা ভার্ব না, সেটা কোনো কাজ করা বোঝায় না, কোনো অ্যাকশন দেয় না, টেন্সের ফরম্যাট চেঞ্জ করে না, সেটা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে বা ইনফিনিটিভ। যেমন দেখেন হি গোস টু স্কুল, এই গোসটা আমার মেইন ভার্ব, উই প্লে ফুটবল, প্লেটা ভার্ব। কিন্তু এই 3 নাম্বার বাক্যে দেখেন হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের
গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা আমার সাথে দেখা করার জন্য, এই স্যাট, সিটের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটা আমার মেইন ভার্ব এখানে। আরেকটা ভার্ব হচ্ছে এখানে যে মিট, দেখা করা বা সাক্ষাৎ করা, টু মিট, টু প্লাস ভি ওয়ান, দেখা করতে বা সাক্ষাৎ করতে, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এটা বলে ইনফিনিটিভ। অর্থাৎ ভার্বের মতো দেখা গেলেও মূলত এটা ভার্বের কাজ করে না, অ্যাকশন দেয় না। এই বিষয়টা আমাকে বুঝতে হবে, এটা নিয়ে আরো কথা বলতেছি। এরপর দেখেন আরেকটু যদি সামনের দিকে আমি আসি, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। অ্যাডভার্ব, আমি আজকে যে মেইন বিষয়টা পড়াবো বা রাইটিং এর যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাডভার্ব। অ্যাডভার্বের উপর আমাকে অনেক কাজ করতে হবে। এই অ্যাডভার্ব অনেক বড় একটা জায়গা জুড়ে আছে এই ল্যাঙ্গুয়েজে। এই অ্যাডভার্ব সম্পর্কে যার ভালো কনসেপ্ট থাকে সেই স্পিকিং এবং রাইটিং এ অনেক ভালো করতে পারে। অ্যাডভার্বটা কি দেখেন, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এন্ড ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ বা ফ্রেজ বা সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রধানত ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে। এক কথায় ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। মানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে একটু কম্পেয়ার করে। অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। নাউন প্রোনাউন একটা বাক্যে কোথায় থাকে, শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর এক্সটেনশনে নাউন প্রোনাউন থাকে, সেইটাকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এই অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করবে না। অ্যাডভার্ব মূলত ভার্বকে বেশি বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে একটা ইনফরমেশন দেয়। কিন্তু একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, প্রিপজিশনকে মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে, হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে, কিন্তু কখনো পার্টিকুলারলি নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে না, নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করবে না। যেমন দেখেন, প্যান্থার ক্যান রান ফাস্ট। প্যান্থার মানে চিতাবাঘ, ক্যান রান, ক্যান মানে পারা মডাল ভার্ব, রান মানে দৌড়ানো, অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে। ফাস্ট, কেমন দৌড়ায়, দ্রুত দৌড়ায়। অর্থাৎ তার দৌড়ানোর ধরনটা কেমন, দৌড়ানো কথাটা কি, ক্রিয়া, কাজ, ভার্ব। ওই ভার্বের যে এটা ভার্বের মানে ভার্ব সম্পর্কে যে ওয়ার্ডটা, ভার্বটাকে যে ওয়ার্ড মডিফাই করতেছে সেটা হচ্ছে ফাস্ট। মানে ফাস্ট শব্দটা কাকে মডিফাই করতেছে, ভার্বকে, কোন নাউনকে না। কিন্তু যে সে দৌড়ায়, দৌড়াতে পারে, কেমন দৌড়াতে পারে, দৌড়ানোর ধরনটা কেমন, ফাস্ট। সো দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। সুষমা এটা সাবজেক্ট, এটা নাউন, ইজ এটা ভার্ব। আ ভেরি বিউটিফুল গার্ল, গার্ল শব্দটাও আমার একটা নাউন, কিন্তু গার্লকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা, যে সুষমা একটা মেয়ে, সুন্দরী মেয়ে। তো বিউটিফুল আমার অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। সে সুন্দরী মেয়ে, খুব সুন্দরী, সুন্দরী, খুব সুন্দরী, ভেরি, এই ভেরি শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব, ওই বিউটিফুল কে মডিফাই করে। অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, বাট মেইনলি অ্যাডভার্ব ভার্বকেই মডিফাই করে। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। ফ্যানটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। এই এক্স্যাক্টলি শব্দটা একটা অ্যাডভার্ব। এই ওভার মানে এটা একটা প্রিপজিশন, এটাকে মডিফাই করতেছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলছি, যেহেতু এইটার উপরেই আজকে আমাদের মেইন ক্লাস। তো এখানে এতটা দেখাবো না, আমি ডিটেলসে আসতেছি। এরপরেরটা আমরা একটু দেখে এটাকে কমপ্লিট করে ফেলি। এরপরে আছে প্রেপোজিশন। দেখেন এইটা কি, আজকে হচ্ছে আপনাদের সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস। আমাদের যে সেভেন্থ ক্লাস আছে, সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে এই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে। আপনারা জানেন যে ইংলিশে ফ্রি হ্যান্ডে লিখতে গেলে বা স্পিকিং করতে গেলে কমনলি কিন্তু প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। প্রেপোজিশনের সঠিক অবস্থান, সঠিক পজিশন বা ব্যবহার যদি জানা না থাকে, একটা সেন্টেন্স বা বাক্য যখন লিখবেন বা বলবেন সেটা খাপছাড়া খাপছাড়া মনে হয়। অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড ওইভাবে কিন্তু কানেক্টেড হয় না। তো প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা জানা প্রয়োজন। প্রেপোজিশনের ব্যবহার জানলে কি হয় জানেন, একটা সেন্টেন্স অনেক সুন্দরভাবে ডেকোরেটেড হয়। অর্থাৎ কি বলছে এখানে দেখেন, প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থা। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে কি হয়, বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, সিনেমার নায়িকাদের সাজায় না বা নতুন বউকে সাজায় না, সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন তাহলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা
সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, বাক্যের সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। তো এটার ব্যবহার আমাকে জানতে হবে। এটা কোথায় বসে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে। অর্থাৎ এটাও নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে অনেকটা। পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা, সো অন উইথ মি, দোজ আর কল্ড প্রেপোজিশন, রাইট? এটার উপর ডিটেলস ক্লাস আছে 7 ফ্রি লাইভ ক্লাসে। কনজাংশন এটা মেইনলি রিটেন রাইটিং ক্লাসে বেশি প্রয়োজন হয়। তো তারপরে দেখেন কি বলছে, কনজাংশন অর্থ সংযোগ স্থাপন, দুইটা শব্দ, ওয়ার্ড, দুইটা বাক্য, সেন্টেন্স অথবা দুইটা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে কনজাংশন বলে। ফর এক্সাম্পল, and or but, though, although, those are conjunction. They are cheerful but broad-minded. She's happy but frustrated. I will go if you come. Those are called conjunction. অর্থাৎ আলাদা দুইটা সেন্টেন্সকে, ওয়ার্ডকে, ফ্রেজকে বা ক্লজকে জোড়া লাগায়, রিলেট করে, কানেক্ট করে। ওকে, সেগুলো দেখলেই চেনা যাবে। কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কনজাংশনের ব্যবহার করে থাকি, সেটা আমি দেখব। আচ্ছা, আরেকটা আমাদের আছে, এটা একটু শেষ করে দেই। সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটা কি দেখেন, বলছে আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আলাস, ফাই, ব্রাভো, হার্ট, হ্যালো। এই শব্দগুলো মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে। দ্য ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় নামে পরিচিত। ফর এক্সাম্পল, আলাস, হি ইজ নো মোর, হায় সে নেই, ফাই or ফু, you are so bad, সি তুমি এত খারাপ, ব্রাভো, you are doing well। দেখেন এটা দেখলেই চেনা যায়, এখানে একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। মানে আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর বাকি যে 7টা পার্ট অফ স্পিচ আছে, প্রত্যেকটাই একটা না একটার সাথে কানেক্টেড, একটার জন্য আরেকটা বসে। কিন্তু এই ইন্টারজেকশনটা কিন্তু একদমই সেপারেটেড অন্য ওয়ার্ড গুলোর থেকে। ঠিক আছে, তো এটা আইডেন্টিফাই করতে আশা করি ওইভাবে কোনো সমস্যা হবে না। আমি যদি এখন একটু প্র্যাকটিক্যাল আইডেন্টিফিকেশনে যাই, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে আরো সহজ হবে। যেমন দেখেন, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই আইটা কি? একটা প্রোনাউন, হ্যাভটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। এ এন্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কিন্তু শব্দ নেই কোনো। আর্টিকেল বা ডিটারমিনার, এই যে নির্দেশক, এগুলো কি করে? নাউন বা প্রোনাউনের একটা সংখ্যাকে কিন্তু নির্দেশ করে। তো নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করছে, এটা মডিফাই করছে কাকে? পেনকে। আমার কলম আছে, একটা কলম আছে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো যত আর্টিকেল বা ডিটারমিনার আছে সবগুলোই অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই এ এর নিচে আন্ডারলাইন করে কেউ যদি আপনাকে বলে যে এটা কোন পার্ট অফ স্পিচ, ডোন্ট সে আর্টিকেল, আর্টিকেল ইজ নট আ পার্ট অফ স্পিচ, ইট উইল বি অ্যাডজেক্টিভ। ওকে, সো এইটা আপনাদের একটু জানতে হবে। এটা কি? অ্যাডজেক্টিভ। এরপর দেখেন, আই গো হোম, আমি বাড়ি যাই। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আই গো হোম, আমি বাড়ি যাই। কোথায় যাই? হোয়ার, বাড়ি। হ্যাঁ, আবার পরের বাক্যটা দেখেন, আই গো টু হাউস। একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন, 3 নাম্বার বাক্যে হাউজের আগে টু প্রেপোজিশন আছে, বাট 2 নাম্বার বাক্যে হোমের আগে কোনো টু নেই। হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি, বাট পার্থক্যটা কি জানেন? আইটা প্রোনাউন, গোটা ভার্ব। কিন্তু এই 2 নাম্বার বাক্যে যে হোমটা আছে, এই হোম কোনো নাউন না। এই হোম কোনো নাউন না, এই হোম হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব জানেন? বাট 3 নাম্বার বাক্যে যে হাউসটা আছে ওইটা একটা নাউন, যেহেতু ওটা প্রেপোজিশনের পরে বসছে। প্রেপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। এখানে পার্থক্যটা কি জানেন? এই হোম এবং হাউসের ভিতরে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে, হোম মানে নির্দিষ্ট কোনো থিংস, অবজেক্ট বা বস্তুকে বোঝায় না, নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝায় না। এটা জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে, একটা জায়গাকে ইন্ডিকেট করে। সেটা নৌকার নিচে ছাউনি হতে পারে, পাহাড়ের গুহা হতে পারে, এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম। বাট হাউস বলতে একটা সার্টেন বিল্ডিং, একটা সার্টেন থিংস বা অবজেক্টকে ইন্ডিকেট করে। এই জন্য হাউসটা হচ্ছে একটা নাউন, কিন্তু হোম নাউন না, হোম হচ্ছে অ্যাডভার্ব। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যে কোনো দিকে যাওয়া বোঝাতে এই টু প্রেপোজিশনের ব্যবহার হয় গো এর পরে। যেমন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য স্কুল, সেই স্কুলে যায়, হি গোজ টু দ্য স্কুল। অর্থাৎ এই গো বা গোজ, গোয়িং যাই বলি না কেন, যাওয়া বোঝাতে, কোনো দিকে যাওয়া বোঝাতে টু বা টুয়ার্ডস
প্রেপোজিশনের ব্যবহার হয়, কিন্তু পৃথিবীতে 4টা শব্দ আছে যে 4টা শব্দের আগে এবং গো এর পরে প্রেপোজিশন বসে না। কারণ এই 4টা শব্দ একদমই কমপ্লিট খাঁটি অ্যাডভার্ব, অথেন্টিক রিয়েল অ্যাডভার্ব। সেটা হচ্ছে এই গো, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, ACRE হিয়ার, TACRE দেয়ার, এখানে সেখানে, অ্যাব্রোড ABROAD অ্যাব্রোড মানে বিদেশ, জাস্ট একটা প্লেস ইন্ডিকেট করে। আর এই হোম, হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, এই 4টা শব্দের আগে এবং গো এর পরে টু প্রেপোজিশন বসে না। এই 4টা শব্দ হচ্ছে অ্যাডভার্ব। অন্য যে কোনো দিকে যে কোনো জায়গায় যাওয়া বোঝাতে কিন্তু গো এর পরে টু প্রেপোজিশনটা ইউজ হয়। ওকে, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এখানে আইটা প্রোনাউন, নিডটা ভার্ব, সাম ওয়াটার। এই ওয়াটার শব্দটা কিন্তু একটা নাউন, সাম শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি, নাউনকে মডিফাই করে, এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা আমাদেরকে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। এই ওয়াটারকে মডিফাই করে সাম শব্দটা, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ এই সাম শব্দটা। কিন্তু 5 নাম্বার বাক্যটা একটু দেখেন, বলছে ওয়াটার দ্য গার্ডেন। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে বাগানে পানি দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। এরকম হতে পারতো বাক্যটা যে ইউ ওয়াটার দ্য গার্ডেন, বাট এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, আমার ভার্ব দিয়ে শুরু হয়। যেমন গেট আউট, বেরিয়ে যাও, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এগুলোতে সাবজেক্ট থাকে না কেন জানেন? দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। এই কথাগুলো এমন কোন সিচুয়েশনে বলা হয় যেখানে সাবজেক্টটা আপনার সামনেই থাকে, কথাগুলো যাকে বলছেন সে বুঝতে পারে আপনি তাকেই বলছেন, ওটার নাম ধরে ডাকার প্রয়োজন পড়ে না। এখন আপনি ক্লাস নিচ্ছি, আপনি এখন আমার ক্লাস করছেন, আপনি একটা বিষয় নোট করছেন, আপনার পাশে আপনার একটা ভাই আছে, তার নাম রহিম বা রহিমা, সেও তার মতো পড়াশোনা করছে খাতা কলম নিয়ে। আপনার কলমের কালিটা শেষ, আপনার সামনে আপনার ভাইটা বসে আছে, আপনি তাকে বলছেন যে কলমটা একটু আমাকে দে তো, কলমটা আমাকে একটু দে তো। আপনি কি তাকে জোরে নাম ধরে ডাকার প্রয়োজন আছে যে এ রহিম আমাকে কলমটা দে, বা এ করিম আমাকে কলমটা দে? এরকম ভাবে কি নাম ধরে ডাকার কোনো প্রয়োজন আছে? নেই কিন্তু। তো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। জাস্ট একটা মিনিট, একটু ওয়েট করেন। ওকে, এইখানে যারা ছিল এতক্ষণ শুনতে পারছিল না, আমি তো বুঝতে পারিনি, মিউট হয়ে। আপনারা একটু দয়া করে রেকর্ডটা দেখে নিবেন, রেকর্ডেড ফাইলটা পাঠালে ওইটা একটু দেখে নিবেন। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলছিলাম, এই যে ফাইল থেকে আপনারা যারা শুনতে পারেননি, একটু রেকর্ডটা দেখে নিবেন, তারা শুনতে পারবেন। তো যে কথাটা বলছিলাম যে এ রহিম আমাকে কলমটা দে, বা এ করিম কলমটা দে, এইটা কিন্তু আপনার বলতে হচ্ছে না। আপনি জাস্ট যদি এতটুকুই বলেন যে কলমটা আমাকে দে, তো সে বুঝতে পারবে আপনি তাকেই বলছেন। তো এই বিষয়টা আগে আপনাকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এরপর দেখেন যে কথাটা আমি বলছি, এরপর দেখেন এর পরের যে বাক্যটা এখানে বলছে যে তো এই 5 নাম্বার বাক্যে ওয়াটারটা কিন্তু ভার্ব, ঠিক আছে, এটা কিন্তু ভার্ব, পানি দেওয়া বোঝাচ্ছে, এটা নাউন না। তাহলে 4 নাম্বার বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, একই ওয়ার্ড 5 নাম্বার বাক্যে আমার কি হচ্ছে, ভার্ব হচ্ছে। কথাটা একটু চেষ্টা করবেন। এবার দেখেন, হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু টাইম দেন, এই যে যারা শুনতে পাইনি, আমি একটু ওদেরকে লিঙ্কটা আরেকবার একটু প্রোভাইড করি, আমি তারপর আমি বলতেছি। একটা মিনিট, একটা মিনিট প্লিজ, একটু দাঁড়ান, প্রচুর মেসেজ আসছে, আমি বুঝতে পারিনি। একটা মিনিট, তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। 6 নাম্বার বাক্যে দেখেন, হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল, এই স্কুলটা আমার একটা নাউন। এই মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এইটাকে অনেকে আমরা প্রোনাউন বলি, মাই, আওয়ার, ইউর, দেয়ার। বাট দেখেন, এই ওয়ার্ডটা কিন্তু প্রোনাউন না। এই মাই শব্দটা হচ্ছে
আমাদের মূলত একটা অ্যাডজেক্টিভ, এবং এইটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি জানেন, আমাকে বুঝতে হবে, ডেফিনেশন বুঝতে হবে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড, যে ওয়ার্ডটা কোনো সেন্টেন্স বা বাক্যে, কথাটা একটু বুঝবেন, যে ওয়ার্ডটা কোনো সেন্টেন্স বা বাক্যে যে ওয়ার্ডটা কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টের স্থানে বসে, অর্থাৎ একদম শুরুতে বসে, সাবজেক্টের স্থানে বা একদম শুরুতে বসে, সেটাকে আমরা প্রোনাউন বলি, বা ভার্বের শেষে একদম লাস্টে থাকে। অর্থাৎ প্রোনাউন কিন্তু অন্য কোনো ওয়ার্ডকে কখনো মডিফাই করে না। কথাটা কি বললাম একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রোনাউন কখনো অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না, কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু আরেকটা নাউনকে মডিফাই করে, আরেকটা নাউনের জন্য বসে। তো এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন থাকে। এই বিষয়টা আমাকে বুঝতে হয়। এই প্রোনাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন বা ফাংশন আছে, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, যেমন আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমি আপনাদের একটা বিষয় একটু দেখাই দেই, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, মনে করেন আমি যদি এরকম একটা কথা বলি, আই হ্যাভ আ পেন। দেখেন এই বাক্যটার মানে হচ্ছে আমার একটা কলম আছে। এই আইটা একটা পার্সোনাল প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। কিন্তু আমি যদি আবার এইভাবে একটা কথা বলি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি যদি আপনাদেরকে এখন এইভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে হি গেভ মি আ পেন। এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এই মিটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু কাউকে মডিফাই করে না, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আবার আমি যদি আপনাদের এইভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে দিস ইজ মাই পেন। এই যে বাক্যটা আমি লিখলাম, এইখানে যে মাইটা লিখলাম, এটা আমার কলম। এই মাইটা কোনো প্রোনাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এর পরে একটা নাউন আছে পেন। এই পেনটাকে মূলত এই মাই শব্দটা মডিফাই করতে, যে এটা আমার কলম, এবং এই মাইটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা মনে রাখবেন, প্রোনাউন একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে, এবং সাবজেক্টের স্থানে থাকলে তারপরে ভার্ব বসে, আর অবজেক্টের স্থানে থাকতে পারে, কিন্তু অন্য কোনো নাউনকে মডিফাই করবে না। কিন্তু অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ অলওয়েজ একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ অলওয়েজ একটা নাউন বা প্রোনাউনের জন্যই বাক্যে বসে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে একটা বাক্যে। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখতাম যে দিস পেন ইজ মাইন, এই বাক্যটার অর্থ কি জানেন? এই কলমটি আমার, এটি আমার কলম। অর্থাৎ এটি আমার ছাড়া অন্য কারো কলম নয়। এই কলমটি আমার, এটি আমার কলম, এটা অন্য কারো কলম নয়। এই বিষয়টা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, দেখার চেষ্টা করতে হবে, ভালোভাবে দেখেন যে কথাটা আমি বলছি। অর্থাৎ এই আইটা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এই মিটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই মাইটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই পেনটা, এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ডাবল পজেস করা বলা হয়। এই দুটো সেন্টেন্সের পার্থক্য কি? এটি আমার কলম, দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। মাইনের পরে ফুল স্টপ আছে, অন্য কাউকে মডিফাই করতেছে না, তার মানে এটা প্রোনাউন। এই দেখেন আরেকটা বিষয় বলি, এই যে দিস না, এই দিসটাকে কি বলা হয় জানেন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, কারণ এটা সাবজেক্টের স্থানে আছে এবং এরপরে ভার্ব আছে। এই দিস শব্দটা অন্য কাউকে মডিফাই করেনি, কিন্তু যদি এইটা অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করে, তাহলে সেটা প্রোনাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস পেন ইজ মাইন, এখানে দেখেন পেনটা কিন্তু মেইন সাবজেক্ট এবং তারপরেই ভার্ব আছে। এই পেনকে মডিফাই করছে, প্রি মডিফাই করছে দিস শব্দটা। তো দিস পেন, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। দিস পেন, এটাকে কি বলা হয় বললাম? নাউন ফ্রেজ। একটু মনোযোগ দিয়ে বোঝেন। তো এই প্রোনাউনের ক্লাসিফিকেশনের ভিতরে যেগুলো থাকে, যেমন পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভেরও কিছু ক্লাসিফিকেশন আছে এবং সেখানে সেম ওয়ার্ড গুলো আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এবং উদাহরণগুলোও একই। কিন্তু বাক্যে তার অবস্থান দেখে আমাকে আইডেন্টিফাই করতে হয় যেটা অ্যাডজেক্টিভ হবে না প্রোনাউন হবে।
এই বিষয়টা আইডেন্টিফাই করা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো, পার্ট অফ স্পিচের ডিটেলস ক্লাসে সেগুলো আছে। ক্লাসটা অনেক ডিস্টার্ব হয়ে গেছে, অনেকে শুনতে পাচ্ছিলেন না, জয়েন করে চলে গেছিলেন, জাস্ট একটু ওয়েট করেন, এখন পাবেন। দেখেন, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এই আইটা হচ্ছে আমার সাবজেক্ট, টক শব্দটা আমার ভার্ব, কথা বলা বোঝাচ্ছে, টুটা প্রেপোজিশন, হিমটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে। অর্থাৎ এই হ্যাভটা এখানে ভার্ব, কিন্তু এই যে টক, এই টক শব্দটা কিন্তু ভার্ব না, কোনো অ্যাকশন দিচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা নাউন। তাহলে 8 নাম্বার সেন্টেন্সে যে ওয়ার্ডটা ভার্ব ছিল, 9 নাম্বার বাক্যে সেই ওয়ার্ডটা হয়ে গেছে আমার কি? এই বাক্যে আমার এই ওয়ার্ডটা হয়ে গেছে নাউন। আবার দেখেন, আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। ওয়াচ মানে কি? দেখা, এটা আমার ভার্ব, কিন্তু এই শোটা কি? এটা কিন্তু একটা নাউন, যে কোনো একটা শো হতে পারে, সিনেমার শো হতে পারে বা টিভি শো হতে পারে, জাস্ট একটা নাউন, শো। কিন্তু 11 নম্বর বাক্যে দেখেন বলছে শো মি ইওর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটা আমাকে দেখাও। এই শোটা কিন্তু একটা ভার্ব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে 10 নম্বর বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, 11 নম্বর বাক্যে সেম ওয়ার্ডটা এখানে আমার ভার্ব। আবার দেখেন এখানে একটা বাক্য, 12 নম্বর বাক্যটা, যে হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এই লিভটা ভার্ব, ইনটা প্রেপোজিশন, চিটাগাংটা আমার নাউন, একটা জায়গার নাম। কিন্তু 13 নম্বর বাক্যে দেখেন কাম ইন, ভিতরে আসো। দেখেন এই ইনের পরে আর কোনো ওয়ার্ড নেই, জাস্ট ফুল স্টপ আছে। এই ইনটাকে আমরা জানি প্রেপোজিশন, তাই না? এটা চেহারা অনুযায়ী অ্যাট, ইন, অন, টু, এগুলোকে আমরা প্রেপোজিশন হিসেবে চিনি বা জানি। কিন্তু দেখেন সব ওয়ার্ড প্রেপোজিশন হবে না, প্রেপোজিশনের ডেফিনেশন অনুযায়ী সেটা হবে। ডেফিনেশনটা কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকেই আমরা প্রেপোজিশন বলি। তাহলে এই যে ওয়ার্ডটা, এটা কি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসছে? বসেনি, ইনের পরে ফুল স্টপ, তার মানে ওই ইন প্রেপোজিশন হবে না। ইন মানে কি? মধ্যে, ভিতরে। কাম ইন, ভিতরে আসো। কাম শব্দটা ভার্ব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইন শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথায় আসো? হোয়ার, ভিতরে, অ্যাডভার্ব অফ প্লেস। কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু, এই ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। দেখেন এই ক্রাইং, এটা দেখা যাচ্ছে ভার্ব, ভার্বের মতো মনে হচ্ছে না, বা কন্টিনিউয়াস ভাব মনে হচ্ছে না, কিন্তু এটা কোনো ভার্ব না, এটা জাস্ট একটা জেরান্ড, অর্থাৎ অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেইটাই ভার্ব হয়, ডিসলাইকটা এখানে ভার্ব। আবার দেখেন আই স আ ক্রাইং বেবি, এই 15 নম্বর বাক্যটা হচ্ছে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। এই ক্রাইং শব্দটা বেবিকে মডিফাই করে, তার মানে ওই ক্রাইং শব্দটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ আ পার্ট অফ স্পিচ একটা অ্যাডজেক্টিভ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সটা এখানে মেইন ভার্ব। তো এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা যদি ভালোভাবে করতে না পারি, আপনি বিভিন্ন জায়গায় একটা সেন্টেন্স রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স বা থট বের করতে পারবেন না, ভুল বলবেন, ট্রান্সলেট করতে পারবেন না সঠিকভাবে, বা সঠিকভাবে একটা সেন্টেন্স লিখতে পারবেন না। পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ 14 নম্বর বাক্যে যে ক্রাইং শব্দটা আমার নাউন ছিল, 15 নম্বর বাক্যে একই ওয়ার্ড হয়ে গেছে অ্যাডজেক্টিভ। 13 নম্বর বাক্যে যে ইন শব্দটা অ্যাডভার্ব, 12 নম্বর বাক্যে ওই ইন শব্দটা প্রেপোজিশন, 11 নম্বর বাক্যে যে শো শব্দটা ভার্ব, 10 নম্বর বাক্যে ওই শো শব্দটা নাউন, 9 নম্বর বাক্যে টক শব্দটা নাউন, 8 নম্বর বাক্যে সেম শব্দটা আবার ভার্ব। 7 নম্বর যে বাক্যটা আছে এইখানে একটু দেখেন, হি ইজ এ স্কুল বয়। এই যে স্কুল শব্দটা বয়কে মডিফাই করে, যে সেই স্কুলে পড়ুয়া বালক। একটা সেন্টেন্সে একের অধিক নাউন পাশাপাশি থাকলে লাস্টে একটা নাউন থাকে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই নাউনকে মডিফাই করে। এই 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 স্কুল শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, বাট হিয়ার ইজ মাই স্কুল, এখানে আমার স্কুল। এই 6 নম্বর বাক্যে যে স্কুলটা আছে এটা কিন্তু নাউন। তাহলে এইভাবে 4 নম্বর বাক্যে যে ওয়াটারটা ছিল নাউন, 5 নম্বর বাক্যে একই ওয়ার্ড হয়ে গেছে ভার্ব, এবং অর্থটাও ভিন্ন। 2 নম্বর বাক্যের এই হোমটা আমার অ্যাডভার্ব, 3 নম্বর বাক্যের এই হাউসটা আমার নাউন। সো এইভাবে এই পার্ট অফ স্পিচ গুলোর আইডেন্টিফিকেশন, পার্ট অফ স্পিচ গুলোর ডেফিনেশন ভালোভাবে বুঝতে হবে। আমি আবারও বলছি, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখা দরকার, এটা সম্পর্কে ভালো একটা ব্যবহার জানা দরকার। ঠিক আছে, আমি এটার পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু চর্চা করার চেষ্টা করবেন, বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মেইন পার্টে আমরা এখন আসবো। যারা এতক্ষণ শুনতে পারেননি, ক্লাসে ডিস্টার্ব হয়েছিল, অনেকে বের হয়ে চলে গেছেন, আমি বুঝতে পারিনি, ওইটা আমার ওইটা মিউট ছিল। তো রেকর্ডেড ক্লাসটা একটু দেখবেন। আমি এখনো মেইন পার্টে আসিনি, খুব বেশি বিষয় আলোচনাও করিনি,
এখন মেইন জায়গাটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই পার্ট অফ স্পিচকে ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, এটা কিন্তু আমার কোনো ফাইল নেই, আপনারা পারলে একটা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে নোট করতে সুবিধা হবে, অথবা রেকর্ডেড ক্লাস দিয়ে দিলে আপনারা এটা করতে পারবেন। দেখেন, আমি প্রথমত একটা ব্ল্যাঙ্ক পেজে এসে আমি একটা হেডলাইন দিই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। আমি আগে একটা হেডলাইন এই জায়গাটাতে দিব। ফর এক্সাম্পল, যারা আমার প্রথম দিন থেকে ক্লাসগুলো করছেন, এর আগেও যারা ক্লাস করেছেন, আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলি। আপনাদের কারো মনে আছে কিনা যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার ব্যবহার করতে হয়। সেটা কি? ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ টু পুট ভার্ব। সাবজেক্টের পরেই আমাদের কিন্তু ভার্বের ব্যবহারটা করতে হয়। সাবজেক্টের পরেই যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের ব্যবহার করতে হয়। নাউন প্রোনাউনটা কি? ওই যে বললাম যে পার্ট অফ স্পিচ, আপনি যে সেন্টেন্সই লেখেন না কেন সেই সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো ওই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসবে। তো ওই শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন হয় অথবা প্রোনাউন হয়, মানে সাবজেক্টে যেটা থাকে। এরপরে ভার্ব থাকে, ভার্বের পরে এক্সটেনশন মানে অতিরিক্ত যে অংশটা, এই জায়গাটাতে কি থাকে বলছিলাম? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এটাকে, এইগুলোকে বলা হয় সেন্টেন্স কম্পোনেন্ট বা সেন্টেন্স এলিমেন্ট, সেন্টেন্সের উপকরণ। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এই যে স্ট্রাকচারটা লিখলাম, মেইনলি মোস্ট অফ দ্য টাইম যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করে তৈরি করতে হবে। এটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। এইবার আমি একটু ওই জায়গাটা নিয়ে কথা বলবো। আমরা যারা ছোট ছোট সেন্টেন্স লিখতে অভ্যস্ত, আমরা যারা বড় সেন্টেন্স তৈরি করতে পারি না, প্রেজেন্টেশন দিতে গেলে, ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ কম্পোজিশন রিপোর্ট লিখতে গেলে আমরা যারা পারি না, বা একটা বাংলা সেন্টেন্সকে, লং বাংলা যে সেন্টেন্স গুলো থাকে অথবা প্যাসিভ রিলেটেড যে সেন্টেন্স গুলো থাকে, একটু বড় হলে, নিউজ পেপারের সেন্টেন্স গুলো একটু বড় হলে আমরা বুঝতে পারি না সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব কোনটা, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, কিভাবে এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব, সেটার একটা ইজি ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে দেখেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন এখান থেকে। দেখেন, আমি একটা হেডলাইন দিই যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ sentences from short sentence। কথাটা একটু বুঝবেন। How can we make long English sentences from short sentence? কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্স থেকে আমরা লং ইংলিশ সেন্টেন্স গুলো তৈরি করতে পারি, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। সবাই একটু মনোযোগ দিবেন এই জায়গাটাতে। ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। আমাকে 5টা স্টেপ এখানে ফলো করতে হবে। যে বিষয়টা দেখিয়ে দিচ্ছি আজকে, এটা দেখে যান, আপনার আমার কথা মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ইংরেজি ভাষাটা শিখিয়েছিল। কারণ এটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ টেকনিক বা স্ট্র্যাটেজি বলে প্রমাণিত, প্রুভেন। ওকে, সেটা কিভাবে সম্ভব? যারা রাইটিং এ দুর্বল, যারা বড় বড় বাক্য তৈরি করতে পারেন না, একটা বাক্যের ভিতরে যারা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারে না, যদিও গতকাল আমি একটু এটা দেখিয়ে দিয়েছিলাম, তারপরেও আজকে আমি ইন ডিটেলসে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বলছি মনোযোগ দিয়ে দেখেন। ফার্স্ট অফ অল, ফর মেকিং লং সেন্টেন্সেস, স্টেপ নাম্বার 1, we need a verb, we need a subject. Step number 1, we need a subject. আমাদের 1 নাম্বার স্টেপ হচ্ছে প্রথমত একটা সাবজেক্টের দরকার। স্টেপ নাম্বার 2, we need a verb। প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে আমার প্রথমত একটা সাবজেক্ট লাগে, তারপরে ভার্বের প্রয়োজন হয়। এই ভার্বের পরেই একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য অবজেক্ট লাগে। অবজেক্টটা কিভাবে পাওয়া যায় জানেন? কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন এই দেখেন, ask the question, question, ask the question to the verb with what and whom। এটা হচ্ছে আমাদের কত নাম্বার স্টেপ? এটা হচ্ছে আমাদের মূলত 3 নাম্বার স্টেপ। ask the question to the verb with what and whom for getting object, that is step number 3। step number 4, 4 নাম্বার, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস। এখানে আপনার কি করতে হবে জানেন? again ask the question,
S-T-I-O-N. Again, ask the question to the verb with how, where. Try to understand here. How, where, when, and why. এই ওয়ার্ড গুলো দ্বারা ভার্বকে কোশ্চেন করতে হবে। কি কি বললাম? হাউ, ওয়্যার, হোয়েন, অ্যান্ড হোয়াই। এই ওয়ার্ড গুলো দ্বারা যদি আপনি ভার্বকে কোশ্চেন করেন তাহলে একটা সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকবে, লম্বা হতে থাকবে, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন আসবে। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এরপর স্টেপ নাম্বার 5, ইটস নাথিং, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার। প্রোভাইড দ্য অ্যান্সার। এবার একটু এটা ভালোভাবে বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন। সাবজেক্ট মানে কি? একটা সাবজেক্ট আমরা কিভাবে পাই? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট আই হতে পারে, অথবা উই, অথবা ইউ, একটু মনোযোগ দিয়ে বোঝেন, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, করিম। এগুলো কিন্তু মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরেই আমাদের কিন্তু ভার্ব ইউজ করতে হয়। ভার্ব, without verb you cannot make any kinds of English sentences. Verb is the heart of sentence. Verb mainly denotes being, having, or doing something. Okay, so verb টা কি হতে পারে? Try to understand here. মনে করেন এই ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, বাই মানে কেনা, হ্যাঁ, গিভ মানে দেওয়া, হ্যাঁ, টেক মানে নেওয়া, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, ড্রাইভ মানে চালানো, প্লে মানে খেলা। এই এই যে ওয়ার্ড গুলো আমি লিখলাম, এগুলো হচ্ছে সবই ভার্ব। অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়, সাবজেক্টের পরে বসে। এই কনজুগেশন অফ ভার্ব আছে, টেন্সের স্ট্রাকচার মেইনটেইন করে সাবজেক্টের পরে ভার্বের ফর্ম যেভাবে বসাবেন সেভাবে টাইমের চেঞ্জ হতে থাকে, হয় না? হয়ে থাকে। এরপর অবজেক্ট। অবজেক্টটা কিভাবে পাই? আবারও বলছি, অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোনো বাক্যে একটা অবজেক্ট থাকে, কোনো বাক্যে দুটোই একসাথে থাকতে পারে, ঠিক আছে? তো অবজেক্ট আমাকে বসাতে হয় যদি থাকে। এরপর কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি জানেন? কোন সেন্টেন্সের ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন, এই ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো পাই, যেগুলো ব্যবহারের মাধ্যমে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি। ফর এক্সাম্পল, একটা বাক্য লিখি, মনে করেন হি, একটা সাবজেক্ট নিলাম, হি মানে কি? সে। এবার আমাকে ভার্ব নিব, বাই মানে কেনা, হি বাই। এর বাংলা অর্থ কি? সে কেনে। আমি যদি বাইয়ের পাস্ট ফর্ম বসাই, বাইয়ের পাস্ট ফর্ম কি? বট, বিও ইউজি এইচ। আমি যদি বলি হি বট, এর মানে কি? সে কিনেছিল। হি বট মানে কি? সে কিনেছিল। কি কিনেছিল? হোয়াট, জিনিসটা কি? আমি যদি বলি হি বট আ ল্যান্ড, সে একটা জমি কিনেছিল। এই 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 ল্যান্ড শব্দটা কি? এটা আমার একটা অবজেক্ট। এখানে আপনি সাবজেক্ট আর ভার্ব বসানোর পরে অবজেক্ট অটোমেটিক্যালি দেখবেন চলে আসে। আমি এখানে একটা, আপনি বলতে পারেন হি বট আ বুক, হি বট আ পেন, হি বট আ কার, যে কোনো কিছু আপনি বলতে পারেন। আবার আমি আরেকটা বাক্য লিখলাম, ফর এক্সাম্পল, উই প্লে ফুটবল, আমরা খেলি। কি খেলি? ফুটবল খেলি। অবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার আমি যদি এরকম একটা কথা বলি, হি গিভ। গিভ মানে কি? দেওয়া। গিভ মানে কি? দেওয়া। শি লিখি, হি একটা লিখলাম, শি গিভ। এই গিভের পাস্ট ফর্ম গেভ। গিভ, গেভ, গিভেন। শি গেভ মানে কি জানেন? সে দিয়েছিল। কি দিয়েছিল? আমি যদি বলি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল। হুম, হুম কাকে? আমাকে। কি? আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। দেখেন এই বাক্যটাতেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, বাট এখানে দুটো অবজেক্ট আছে। এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। এই যে গেভ, এই যে ভার্বটা, সাবজেক্টের পরে যে ভার্ব বসে, এই ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে এই মিটা পাওয়া যায়। আর হোয়াট, কি দিয়েছিল? রোজ, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। অর্থাৎ কোনো বাক্যে এরকম দুটো অবজেক্টও কিন্তু থাকতে পারে, আবার কোনো কোনো বাক্যে একটা অবজেক্ট থাকে। এবার একটু বোঝেন, এই যে বাক্যগুলো আমি লিখলাম, আমরা সারা জীবন এই ধরনের বাক্য লিখতে অভ্যস্ত বা আমরা লিখে থাকি। অথবা মনে করেন আমি যদি বলি যে রহিম ড্রাইভস আ কার, রহিম একটা গাড়ি চালায়, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। তো আমরা স্পোকেন প্র্যাকটিস করি বা ফ্রি হ্যান্ডে লিখি এইভাবেই, যে রহিম ড্রাইভস এ কার, রহিম ডাজন্ট ড্রাইভ আ কার, ডাজ রহিম ড্রাইভ আ কার, ডাজন্ট রহিম ড্রাইভ আ কার, বা হি বট আ ল্যান্ড, হি ডিডন্ট বাই আ ল্যান্ড, ডিড হি বাই আ ল্যান্ড, ডিডন্ট হি বাই আ ল্যান্ড, বা উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, শি গেভ মি আ রোজ, আই ইট রাইস, হি রাইটস আ লেটার, শি রিডস আ বুক। এই ধরনের ছোট ছোট সেন্টেন্স বলতে আমরা অভ্যস্ত। বাট আমরা কি একটা বাক্যকে এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? আমরা কি একটা বাক্য বা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না?
অবশ্যই পারি। সেটা কিভাবে সম্ভব? এই যে ইয়েগুলো, এই যে স্টেপগুলো আমি দেখালাম, এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে। কেমন জানেন? এই বটটাকে আপনি এবার কোশ্চেন করেন এই WH ওয়ার্ড গুলো দিয়ে, অর্থাৎ আপনি হাউ দিয়ে কোশ্চেন করেন যে হাউ ডিড হি বাই আ ল্যান্ড, সে জমি যে কিনেছিল কিভাবে কিনেছিল, তার জমি কেনার ওয়েটা কি ছিল, ধরনটা কি ছিল, এটা আপনাকে এখানে বলতে হবে। এখন আমি যদি বলি যে সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল, কি বললাম? ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে নেওয়া ইংরেজি কি? টেক, নিয়ে, টু টেক। হি বট আ ল্যান্ড, আমি এটা এইভাবে বলতে পারি, টেকিং অথবা টু প্লাস বিয়নের ব্যবহার করতে পারি। হি বট আ ল্যান্ড টেকিং লোন ফ্রম ব্যাংক, এটা জাস্ট একটা জেরান্ডের ফর্ম আমি ব্যবহার করলাম। হি বট আ ল্যান্ড টেকিং লোন ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা জমি কিনেছিল, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ, কিভাবে সে কাজটা করেছিল। হোয়ার, কোথায় কিনেছিল, আমি যদি বলি সে ঢাকায় একটা জমি কিনেছিল, ইন ঢাকা, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, সে যে ঢাকায় জমি কিনেছিল কবে, হোয়েন, কখন কিনেছিল, আমি যদি বলি যে 2 বছর আগে, সো আই ক্যান সে দ্যাট 2 years ago। তাহলে টোটাল বাক্যটা কি হলো? হি বট আ ল্যান্ড ফ্রম ব্যাংক ইন ঢাকা 2 years ago, সে 2 বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় একটা জমি কিনেছিল। এবার সে যে জমি কিনেছিল, সে কেন জমি কিনেছিল, হোয়াই ডিড হি বাই আ ল্যান্ড, তার জমি কেনার পিছনে কারণটা কি ছিল? একটা বাড়ি তৈরির জন্য। আপনি বলতে পারেন টু বিল্ড, BUILD, তৈরি করতে, বিল্ড মানে তৈরি করা, এটা কিন্তু ভার্ব হিসাবে বসছে, টু বিল্ড। অথবা আপনি এখানে বলতে পারেন ফর বিল্ডিং, BUILDING, বিল্ডিং কিন্তু কোনো নাউন না, ভার্ব। আ হাউস, ফর বিল্ডিং আ হাউস, HOUSE। তাহলে এবার একটু ইমাজিন করেন, একটা সিম্পল সেন্টেন্স আমার কতটুকু ছিল, এই ল্যান্ড পর্যন্তই কিন্তু ছিল, এইখানে কিন্তু ফুল স্টপ ছিল, এই জায়গা থেকে এই যে হাউস পর্যন্ত আনলাম, কতগুলো ইনফরমেশন অ্যাড করলাম। এটা কিভাবে সম্ভব? জাস্ট ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা টেকনিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ডেভেলপ করার জন্য হতে পারে না। তাহলে এই টেকিং লোন ফ্রম ব্যাংক, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন ঢাকা, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। 2 years ago, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। টু বিল্ড অর ফর বিল্ডিং আ হাউস, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। এইটা এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা টেকনিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে রিটেন ইংলিশ ডেভেলপ করার জন্য আর নেই, আপনারা পাবেন না। তো এই চর্চাটা আপনাদের করতে হবে। দেখেন, আপনি আমার পেইড কোর্সের স্টুডেন্ট না, যারা পেইড কোর্স করে, পেইড কোর্সে যারা আছে, রেগুলার ক্লাস করে, তারা ফিডব্যাক দিতে পারে বা এগুলো তাদের দিয়ে কাজ করাতে পারে। বাট যারা ফ্রি ক্লাস করছেন, আমি জানি না, আপনি একজন আসছেন একজন যাচ্ছেন, সবাই থাকে না। তো এই কথাটা এই জন্য বলছি, এগুলো যদি মনে হয় ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, নিজের মতো করে চর্চা করবেন। আমি দুইটা দেখাই দিলাম, এখানে আরো ভার্ব আছে, আরো সাবজেক্ট আছে। নতুন একটা সাবজেক্ট আপনি নেন, একটা ভার্ব নেন, নিয়ে নিজের মতো করে কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। প্রথমে ভার্বকে কোশ্চেন করেন হোয়াট এবং হুম দিয়ে, অবজেক্টটা বের করার জন্য। আবার ওই ভার্বকে কোশ্চেন করেন হাউ, হোয়ার, হোয়েন, হয়, এগুলো দিয়ে। দেখবেন আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ, আপনি কিভাবে খেলেন? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি, POLIET, আমরা খুবই পলাইটলি ফুটবল খেলি, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, অর্থাৎ খেলার মাঠে আমরা ফাউল করি না, খারাপ বিহেভ করি না। সো ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার, আমাদের বিহেভিয়ারটা কেমন। এবার আপনি প্লেটাকে আবার কোশ্চেন করেন যে আপনি যে ফুটবল খেলেন কোথায় খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি, ইন দা ফিল্ড, উই প্লে ফুটবল পলাইটলি ইন দ্য ফিল্ড। আপনি যে মাঠে ফুটবল খেলেন কোন টাইমে, কখন? বিকাল বেলায় ফুটবল খেলেন, জাস্ট অ্যাট আফটারনুন। ওকে, এরপর আপনি যে বিকালে ফুটবল খেলেন কেন খেলেন, ফুটবল খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি। এই যে প্লে মানে ভার্ব, এই ভার্বটাকে কোশ্চেন করতে হবে, রিজনটা কি। আমি শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি, তাহলে অটোমেটিক চলে আসবে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে। আমরা ছোট ছোট সেন্টেন্সগুলো থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি। এটা খুবই সহজ এই অ্যাডভার্বের ব্যবহার। সেটা কি তাহলে? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড অ্যাট আফটারনুন। এবার আমি এখানে বলতে পারি টু ডু
ডু মানে করা, টু ডু মানে করতে, টু প্লাস বি অন, করতে, বলতে, লিখতে, চলতে, অর্থাৎ ইনফিনিটিভ বলা হয় এটাকে। অথবা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইনফিনিটিভ, অথবা অন্য যে কোনো প্রিপজিশনের পরে আপনি যদি ভার্ব বসান তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। অথবা ফর ডুইং এটা বলতে পারেন, করার জন্য, ডুইং ফর মানে কি জন্য, ফর ডুইং করার জন্য কি ফিজিক্যাল এক্সারসাইজ, PHYSICAL। তাহলে আমি টোটাল বাক্যটা কি লিখলাম, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড অ্যাট আফটারনুন ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের বাক্যটা কতটুকু ছিল, ফুটবল, আমরা এই পর্যন্তই বলতে অভ্যস্ত। আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারি না। সেটা সম্ভব হবে তখনই যখন অ্যাডভার্বের সঠিক ব্যবহারটা আপনি জানবেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রেপোজিশনাল ফ্রেজকে ব্যবহার করা শিখতে হবে। এবং এই অ্যাডভার্ব একটা পার্টিকুলার ওয়ার্ডার মেইনটেইন করে, গ্রামার মেইনটেইন করার জন্য। সেটা হচ্ছে আগে ম্যানার, তারপরে প্লেস, অর্থাৎ এখানে আমি যেভাবে লিখছি, তারপরে হচ্ছে টাইম, তারপরে গিয়ে আপনার রিজন বসবে, ম্যানার, প্লেস, টাইম, রিজন। আরো অনেক অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন, অ্যাডভার্ব অফ অ্যাসার্টেশন। সো অতগুলো দরকার নেই, মেইনলি এই অ্যাডভার্ব গুলোরই প্রয়োজন হয় বা দরকার হয় ল্যাঙ্গুয়েজটাকে কভার করার জন্য। তো আগে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, তারপর হোয়ার, তারপর হোয়েন, তারপর হয়। এই সিকোয়েন্সটা মেনটেন করলে এই যে বাক্যগুলো আপনি লিখছেন এই বাক্যগুলো সঠিক থাকবে, এই যে ফ্রেজ গুলো আপনি ইউজ করছেন এগুলো সঠিক থাকবে। এরপর দেখেন এখানে আরেকটা বাক্য আছে, যদি আমি দেখাই, শি গেভ মি এ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। হাউ, কিভাবে দিয়েছিল, শি গেভ মি আ রোজ, আই ক্যান সে দ্যাট, ওই পলাইটলি কথাটা আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা কি, সে ভদ্রতার সহিত আমাকে একটা গোলাপ দিয়েছিল। হি গেভ মি আ রোজ পলাইটলি, সে যে গোলাপ দিয়েছিল সে কোথায় তোমাকে গোলাপ দিয়েছিল, হোয়ার। আমি যদি বলি সে আমাকে পার্কে বসে একটা গোলাপ দিয়েছিল, অ্যাট পার্ক, তাহলে এইটাকে আমি কি বলছি, অ্যাডভার্ব অফ প্লেস। সে যে আমাকে পার্কে বসে একটা গোলাপ দিয়েছিল, সে, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, সে যে পার্কে বসে আমাকে একটা গোলাপ দিয়েছিল সে কখন দিছিল। আমি যদি বলি গতকাল সন্ধ্যায়, এটাকে কিভাবে বসাতে হয় জানেন, বোঝার চেষ্টা করেন, এটাকে এইভাবে লেখা যায় যে ইন দা ইভিনিং ইয়েস্টারডে, কি লিখলাম দেখেন, she gave me a rose politely at park in the evening yesterday। এইবার সে যে গতকাল সন্ধ্যায় পার্কে আমাকে একটা গোলাপ দিছিল কেন, আমাকে প্রপোজ করার জন্য। আই ক্যান সে দ্যাট টু প্রপোজ মি, অথবা টু PROPOSE প্রপোজ, অথবা ফর প্রপোজিং মি, ইউ ক্যান অলসো সে দ্যাট টু প্রপোজ মি, আমাকে প্রপোজ করার জন্য। সো এইভাবে আপনি কিন্তু এই সেন্টেন্সটাকে কভার করতে পারেন। তাহলে এই পলাইটলি শব্দটা অ্যাডভার্ব অফ ম্যানার, at park adverb of place, in the evening yesterday it is called adverb of time, to propose me adverb of reason। সো এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এই যে স্ট্র্যাটেজি গুলো, যে স্টেপটা আমি দেখালাম, যদি মনে করেন এটা ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ, কাজে লাগার মতো, এটা আপনারা নিয়ে রাখতে পারেন, নিজের মতো করে সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন, দেখবেন বড় সেন্টেন্স তৈরি হবে। দেখেন আমার কাছে যারা ক্লাস করে, যারা লাস্ট পর্যন্ত থাকে, তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। আমি সেইভাবেই সবগুলো বিষয় পড়িয়ে থাকি, দেখিয়ে থাকি, ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যারা আমার এর আগেও প্রিভিয়াস ক্লাসগুলো করছেন আপনারা জানেন আমি কিন্তু অনেক ইফোর্ট দিই, অনেক টাইম, অনেক পরিশ্রম করে প্রত্যেকটা বিষয় পড়াই। না হলে আপনি ইমাজিন করতে পারেন, গতকাল জাস্ট একটা ফ্রি ক্লাস নেওয়ার পরে 13 জন স্টুডেন্টস অলরেডি ভর্তি হয়ে গেছেন আমার এই নতুন ব্যাচে। আগামী 9 তারিখ থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ শুরু হবে সেইটাতে। তো এটা কতটা বিশ্বাস, ভালোবাসা বা ভরসা থাকলে একটা মানুষের প্রতি, একটা ক্লাস করেই তারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে পেইড কোর্সে। তো যারা ক্লাস করতে পারেনি, ইউটিউব চ্যানেলে ক্লাস পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবেন, পড়বেন। কারণ সিরিয়াল মেনটেন করতে না পারলে কখনোই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। তো আমি এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, নট পেইড কোর্স, আপনি যে কোনো একটা পেইড কোর্স যদি কেউ এখানে করে থাকেন, যারা আছেন এখন বিভিন্ন পেইড কোর্সে, সেই ক্লাসগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখবেন, তার থেকে বেটার কিছু পাবেন। কারণ আমি সেইভাবেই ইন ডিটেলসে সবকিছু বুঝিয়ে থাকি, একদম এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কাজ করি এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমি করিয়ে থাকি। তো এই ফ্রি ক্লাসগুলো, আমি তো একটা, দুইটা, তিনটা ডেমো ক্লাস নিয়ে ছেড়ে দিচ্ছি না, অনেকগুলো ক্লাস থাকবে। এই ক্লাসগুলো থেকে আপনারা বিষয়গুলোকে অনেক ভালোভাবে কভার করতে পারবেন, এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। কিন্তু
ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? যেমন এই যে আমি সেন্টেন্স গুলো দেখালাম, এগুলো আমার পেইড কোর্সের যদি আপনারা থাকতেন, আমি বলতাম যে নিজেরা আরো 10টা সেন্টেন্স তৈরি করেন, আপনারা করতেন। সেখানে ভুল হলে আমি ফিডব্যাক দিতে পারতাম যে এই জায়গায় সমস্যা হয়েছে, এখানে এই প্রিপজিশনের ব্যবহার হবে বা এই অ্যাডভার্বের ব্যবহারটা ভুল আছে, এটা করতে হবে। এই টিচারের সাপোর্টটা পাই, সেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, কম স্টুডেন্ট থাকে, লং টাইম ধরে ক্লাস হয়, প্রফেশনাল হতে পারে দ্রুত। বাট ফ্রি ক্লাসে তো আমি আপনাকে চিনি না বা আপনাকে দেখারও আমার ওইভাবে দরকার না। এখানে আপনার এফোর্টটা বেশি দেওয়া প্রয়োজন। আমার জায়গা থেকে যতটুকু করার বা পারার আমি করে যাচ্ছি। যদি আপনার মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, কাজে লাগার মতো বা গুরুত্বপূর্ণ, আপনাকে আপনার নিজেকে এটা নিতে হবে, নিজের কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। আর মেন্টরের অধীনে থাকলে তাহলে পেইড কোর্সে আসতে হবে, এটা যারা আসে তারা এমনিতেই আসে। তো দেখেন, আমি আর এটা লিখবো না, এটা গত ক্লাসে একবার আমি লিখছিলাম। আমি এবার একটা বাংলা বাক্য আপনাদেরকে একটু লিখে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যারা বড় বড় বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলেও প্রবলেম ফেস করি, আমরা সঠিকভাবে করতে পারি না, এটা কিভাবে করা যায় এই সেম টেকনিকের ব্যবহার করে বা স্ট্র্যাটেজিটা ফলো করে। যেমন মনে করেন, জাস্ট একটু টাইম দেন, আমি একটা বাংলা বাক্য এখানে লিখি। সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল, দেখেন আমি একটু লিখেছি গতকাল সন্ধ্যায়, হ্যাঁ, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার, এটা মিনিট, তার সহিত আমাকে আমাকে নিমন্ত্রণ করেছিল, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য, যাই হোক, বাংলা অতটা লেখা যায় না, এখানে অভ্র কিবোর্ড দিয়ে লিখতেছি। দেখেন, এই যে একটা বড় বাংলা সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স বা বাক্য দেখলে আমরা অনেকে কনফিউশনে পড়ে যাই, আমরা গায়ে জ্বর চলে আসে, ভাবি সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে, কোন ওয়ার্ডের পর কিভাবে বসাবো। বিশেষ করে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম গুলো ফেস করছেন, ট্রান্সলেশন তাদেরকে ফেস করতে হয়, এই জায়গাগুলোতে আপনারা অনেকেই আমি জানি যে প্রবলেম ফেস করেন। তো এই জায়গাগুলোতে যারা প্রবলেম ফেস করেন, অর্থাৎ বড় বড় বাংলা বাক্যগুলোকে যারা ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, এটাও এই সেম স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে করা সম্ভব বা করা যায়। সেটা কি? ফার্স্ট একটা সাবজেক্ট নেন, হি, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। এবার ভার্ব নেন। ভার্বটা কি জানেন? এখানে দেখেন, বাংলা বাক্যে ভার্ব কিন্তু লাস্টের দিকে থাকে, ইংলিশে ভার্বটা সাবজেক্টের পরে থাকে। এই বাক্যে ভার্বটা হচ্ছে এই নিমন্ত্রণ করা, এটা পাস্ট টেন্সের সেন্টেন্স, করেছিল। ইনভাইট মানে নিমন্ত্রণের পাস্ট ফর্ম হচ্ছে ইনভাইটেড, হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল। এবার কি বা কাকে দিয়ে কোশ্চেন করেন অবজেক্ট পাওয়ার জন্য, কাকে? হুম, মি, আমাকে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমার কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে অলরেডি, সাবজেক্টও আছে এখানে, ভার্বও আছে, অবজেক্টও আছে। কি লিখলাম? হি ইনভাইটেড মি, সে নিমন্ত্রণ করেছিল আমাকে। এবার কোথায়, হোয়ার, এবার আপনি অ্যাডভার্ব অফ ম্যানার বসান, কিভাবে? খুবই ভদ্রতার সহিত, তাহলে আপনি এখানে বলতে পারেন উইথ ভেরি পলাইটলি, উইথ ভেরি পলাইটলি, হি ইনভাইটেড মি উইথ ভেরি পলাইটলি। এবার কোথায় করেছিল, হোয়ার, ইনভাইটেডটাকে প্রশ্ন করেন, তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এটাকে ইংলিশে কিভাবে লিখতে পারেন? অ্যাজ আ ফ্রেজাল ওয়ার্ড, on his DAUGHTER daughter's birthday party, BIRTS birthday party। কি লিখলাম? He invited me with very politely on his daughter's birthday party। আবার এটাকে কোশ্চেন করেন, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়। তাহলে এটা আমি কিভাবে লিখছিলাম? ইন দা ইভিনিং ইয়েস্টারডে। এবার
সে যে গতকাল সন্ধ্যায় তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমাকে নিমন্ত্রণ করেছিল, কেন করেছিল, কারণটা কি ছিল, রিজনটা কি ছিল, জন্মদিনটা উদযাপন করার জন্য। তাহলে আপনি এখানে কি বলতে পারেন, টু সেলিব্রেট বা ফর সেলিব্রেটিং, CELEBRAT, টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ওই একই স্ট্রাকচার দেখেন, এই ধরনের বাংলা সেন্টেন্স দেখলে আমরা কিন্তু আগে ট্রান্সলেট করতে পারতাম না, আমরা পারি না, কিন্তু এই সেম ওয়েটা ফলো করে এটা করা সম্ভব। ফার্স্টে ইউ নিড আ সাবজেক্ট, after that you have to put verb, then you have to ask the question to the verb with what and whom for getting object. After getting object, you have to again ask the question to the verb with how, where, when and why. Then you will get so many information, so many adverbial phrase, and you have to put it in your sentences. In this way you can make long sentences from short sentence very easily. Okay, so he invited me, meet our object, with very politely, that is called adverb of manner, on his daughter's birthday party, that is called adverb of place, in the evening yesterday, that is called adverb of time, to celebrate this birthday party, that is called adverb of reason. So এইভাবে যে কোনো অ্যাডভার্বের ব্যবহার করে শর্ট সেন্টেন্স গুলোকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। ইংলিশে এইভাবে কথাগুলো বলা যায় বা ডেভেলপ করা যায়। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, অর্থাৎ পার্ট অফ স্পিচের যে ফাংশন এবং সেটাকে মেইনটেইন করে যে কোনো শর্ট সেন্টেন্সকে, আজকে সাউন্ডের প্রবলেম হয়েছিল অনেকেই জানেন যারা ছিলেন, তো এই প্রবলেমটার জন্য যারা ক্লাসগুলো প্রথম থেকে করতে পারেননি, একটু রেকর্ডেড ক্লাস আমি পাঠিয়ে দিলে দেখে নিবেন দয়া করে, আমি রিকোয়েস্ট করছি। আর নিজেরা চেষ্টা করবেন, এইখানে আরো অনেক সাবজেক্ট আছে, অনেক ভার্ব আছে, এগুলোকে নিয়ে নতুন আরো 5টা বা 6টা সেন্টেন্স তৈরি করতে, যে সেন্টেন্স গুলো অনেক বেশি ইনফরমেটিভ হবে, অনেক বেশি ইনফরমেশন যে বাক্যগুলোতে থাকবে। অর্থাৎ আমি আরো কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স একটু আপনাদেরকে দেখাবো এখন। তো যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই পর্যন্ত যে কথাটা বললাম যে কিভাবে আমরা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারি অ্যাডভার্বের ব্যবহারের মাধ্যমে, ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোর্সেন করে, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? অ্যাটলিস্ট এখানে যারা আছেন কথাগুলো বুঝতে পারছেন যেগুলো দেখালাম, যে হাউ ক্যান উই মেক লং সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স। হ্যাঁ, আমি আর কয়েকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স একটু আপনাদেরকে দেখাবো, দেখি এখানে কয়জন আছেন, আপনারা বুঝতে পারছেন যেগুলো দেখালাম এই জায়গাটাতে? এভাবে আমরা শর্ট সেন্টেন্সে পরিণত করতে পারি। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা ভাষা, এই ভাষাটা শিখতে গেলে অরিজিনটা অর্থাৎ এইভাবে শিখতে হবে। ঘরে বসে এই ইংরেজি বলতে হয়, ট্রেনে এই ইংরেজি বলতে হয়, বা বাসে এটা বলতে হয়, বা ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, বা এখানে দেখেন আমার কত রুলস আছে। হ্যাঁ, যেমন ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। তো এই ক্যান আই হ্যাভ মানে কারো কাছে কিছু চাওয়া প্লাস এক্সটেনশন, আমি একটা করে দিলাম, এরকম দিয়ে আপনারা হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবেন। যারা এই ধরনের ছোট ছোট রুলস আর স্ট্রাকচারের ক্লাস করে, যে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই দিয়ে হাজারো সেন্টেন্স করতে পারবেন। অনেকে এটা খুব এনজয় করে, ভাবে কত সুন্দর ইংরেজি শিখতেছে, স্পোকেন শিখতেছি। হ্যাঁ, আমি একটা করে দিলাম, বাকিগুলো আপনারা কমেন্টে করেন, এই স্ট্রাকচার দিয়ে হাজারো বাক্য তৈরি করতে পারবেন। বাট বিশ্বাস করেন, এইটা থেকে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। আপনি যদি ইংলিশে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ডেভেলপ করতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনাকে প্রফেশনালি এই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে। এবং তার জন্য এই যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলছি, পার্ট অফ স্পিচ, তার ফাংশন, অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট, অবজেক্ট, এই ফাংশন গুলো ভালোভাবে বুঝতে হয়। এটা না বুঝলে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারবেন না। এই ছোট ছোট রুলস স্ট্রাকচার শিখে এটা সম্ভব নয়। আমি কিছু প্র্যাকটিক্যাল নিউজ আর পেপার রিলেটেড বাক্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেট করে, যে প্যাসিভ ভয়েস রিলেটেড সেগুলো কিভাবে ট্রান্সলেট করা যায়। তাহলে এই বিষয়টা নিয়ে আপনাদের এই ধারণাটা বা আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। আরেকটু থাকার চেষ্টা করবেন, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, জাস্ট আরেকটু টাইম আপনারা এখানে একটু থাকার চেষ্টা করবেন, আমি দেখাচ্ছি। আর তার আগে আমি আরেকবার বলে রাখি, আগামী মানে আজকে 3 তারিখ, এই মাসের অর্থাৎ এই ডিসেম্বরের 9 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। যারা পেইড কোর্সে এখনো পর্যন্ত ভর্তি হতে চান, যারা মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শুধু ফ্রি ক্লাস না, আমি একটা প্রিমিয়াম কোর্স করতে চাই, টিচারের অধীনে থেকে, মেন্টরিং এর ভিতর থেকে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, বা আমার এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা দরকার, আমি আইএলটিএস এক্সাম দিব সামনে, বা যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বা যারা
হাউস ওয়াইফ আছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা ইমিগ্রান্ট বা প্রবাসী, যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন যদি মনে করেন যে আমি ধারাবাহিকতা মেনটেন করে মেন্টরের অধীনে থেকে শিখতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত ডেভেলপ করতে চাই, আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তাহলে আপনারা এটা করতে পারেন। 9 তারিখ থেকে একদম শুরু থেকেই নতুন ব্যাচ পাবেন। যারা এর আগের ব্যাচগুলোতে ফ্রি ক্লাস করেছেন, পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, হতে চেয়েও তারাও নতুন ব্যাচটাতে ভর্তি হতে পারবেন। আজকে 3 তারিখ, এই মাসের 9 তারিখ অর্থাৎ আগামী সোমবার থেকে ক্লাসগুলো শুরু হবে। আর তার আগে এই ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে, কারণ ফ্রিতে ল্যাঙ্গুয়েজ কখনোই ওইভাবে ডেভেলপ করা যায় না, এর জন্য 2 ওয়ে কমিউনিকেশন দরকার। এটা সায়েন্সটা বা ম্যাথ না যে টিচার পড়ালো আপনি দেখলেন, আপনি যে আমি পড়াচ্ছি আপনি দেখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, এরকম হাজারটা ক্লাস নিব, আপনি শিখবেন, শিখতে থাকবেন। কিন্তু দেখেন, ভাষা শিখতে গেলে প্র্যাকটিস করতে হয়, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হয়, নিজের মুখ দিয়ে কথা বলতে হয়, যেটা আপনি আমার ওই পেইড কোর্সে পাবেন। 2 ওয়ে কমিউনিকেশন, আপনাকে দিয়ে স্পিকিং প্র্যাকটিস করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, এই রাইটিং গুলো প্র্যাকটিস করাবো। এগুলো মেন্টরের অধীনে থাকলে তখনই সেটা সম্ভব হয়। তো যারা এটা করতে চান তারা জানাবেন দ্রুত, আপনারা এটা করতে পারবেন। আমি একটু বলে রাখি, 1 মিনিট, আমি গতকাল যেহেতু বলছিলাম খুব বেশি সময় নিব না। এটা 3 মাসের কোর্স, এবং 3 মাসের ভিতরে যদি আপনি কাভার করতে না পারেন, টোটাল কোর্স ফি 2000 টাকা। একবারে দিতে পারলে ভালো, না দিতে পারলে 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। তো এই 2000 টাকার মধ্যেই আপনি 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, ক্লাস মিস করেন, নতুন যে কোনো ব্যাচে পড়তে পারবেন, আলাদা টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এটা 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র রাত 10টায় নতুন ব্যাচ। বিশেষ করে যারা জব হোল্ডার, চাকরিজীবী বা স্টুডেন্ট, যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, ফ্রি টাইমে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট হবে। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আমি আপনাদেরকে অলরেডি বলেছি, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করবো, এবং আপনারা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি এটা দেখাই দিব বা বুঝিয়ে দিব। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, প্রত্যেকটা ব্যাচে পেইড কোর্সের পাশে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা ক্লাসগুলো করতে পারেন। এবং যারা এই ফ্রি ক্লাসগুলো করে যাচ্ছেন, আপনারা জানেন এই ক্লাস শেষে আমি কিন্তু রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল পাঠাচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রিমিয়াম ক্লাসগুলো রেকর্ড এবং পেইড ইয়ে পাবেন, পিডিএফ ফাইল পাবেন। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে আবার সেটা দেখে নিতে পারবেন। এবং আমি এখানে যারা নতুন ব্যাচে ভর্তি হবেন, একদম বেসিক থেকে শুরু করে, যারা একদমই দুর্বল তারাও এটা করতে পারবেন। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রত্যেকটা বিষয় পড়াবো, যাতে করে একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা নিজের আয়ত্তে আনতে পারে। এবং এই কোর্সে টোটাল ক্লাস 70টা, মেইন ক্লাস হচ্ছে 50টা, মেইন কোর্স বা মেইন কন্টেন্টের ক্লাস যেগুলো আমি নিব। বাকি ক্লাসগুলো প্র্যাকটিস ক্লাস, আপনাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভিতরে থেকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। কারণ একটা টিচার শুধু ক্লাস নিল, আপনি শিখলেন, শিখে বসে থাকতে হবে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার মধ্যে কথা বের না করেন, আপনি ভাষা শিখতে পারবেন না কখনোই। তো এই জন্য এই কোর্সের প্ল্যানটা হচ্ছে, প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। আমি যদি শুধু স্পোকেন করাই, এটা প্লাস এটা প্লাস এটা, এরকম সেন্টেন্স হয়, এই যে হাজারো বাক্য করতে পারবেন, তাহলে আপনি যখনই নিজের মতো করে নতুন কিছু করতে যাচ্ছেন তখন কনফিউশন ফেস করবেন। বাট বেসিক গ্রামার বা কম্পালসারি গ্রামারটা জানা থাকলে আপনি যে কোনো একটা ভাইবা ফেস করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন স্কুল, কলেজ, অডিয়েন্সের সামনে, ফ্রি হ্যান্ডে একটা কম্পোজিশন, সিভি, রিপোর্ট আপনি লিখতে পারবেন। এই জন্য কিছু বেসিক গ্রামাটিক্যাল ক্লাস, যেটা আমার মতো করে আমি নিয়ে থাকি, প্র্যাকটিক্যালি এটা শিখতে পারবেন, আনন্দের সাথে শিখতে পারবেন। কঠিন না, বইয়ের ভাষার গ্রামার না, আমার মতো করে শেখাবো। যেমন এই যে আজকে যে ক্লাসটা নিলাম, কিভাবে লং সেন্টেন্স করতে, এটা তো গ্রামাটিক্যাল আইটেম, বাট শিখতে কিন্তু পারছেন এইভাবেই। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস থাকবে। আপনারা সিরিয়াল মেনটেন করে করতে পারবেন, আপনি বুঝতে পারবেন আজকে কোনটা করতেছে, আগামীকাল কোনটা করব, এই ক্লাসের সাথে আগামীকালকে ক্লাসের সম্পর্ক কি। কারণ এই জিনিসটা আমাদের সব থেকে বেশি দরকার। আমি যেটা প্রথমেই বললাম, এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ড না পারেন সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। এই কোর্সের বেনিফিট এইটাই, একটা গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আগে এইটা দরকার যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, কতটুকু আমার জানা দরকার। এটা না বুঝে যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে থাকে, আজকে হয়তো আপনি আমার একটা লাইভ ক্লাস দেখছেন, কালকে হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস
পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠবে। এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনি খুব শিখে যেতে হবে। এই শেখাটাকে আপনি কখনো শেষ নামাতে পারবেন না, আর শিখতেই থাকবেন। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে না আমি এখন পুরোপুরি ভাবে এটা পারি। তো সেইটা এই পেইড কোর্সের মাধ্যমে সলভ করা সম্ভব। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। অর্থাৎ যারা রাইটিং এ দুর্বল, ফ্রি হ্যান্ডে একটা বাক্য লিখতে পারেন না, এই রাইটিং এর উপর 10টা মাস্টার্স ক্লাস আছে। এতটুকু বলতে পারি, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, অথবা ওই যেটা বললাম যারা ফ্রিল্যান্সার আছেন, টিম তৈরি করতে পারেন না, একটা ব্লগ লিখতে পারেন না, যারা হাউস ওয়াইফ আছেন, বা যারা ওইটাকে কি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, ইংলিশ মিডিয়ামে লিখতে হয়, লিখতে গেলে যারা গ্রামাটিক্যাল মিস্টেক গুলো করেন, আইএলটিএস এর রাইটিং নিয়ে যারা প্রবলেম ফেস করছেন, এই রাইটিং ক্লাসগুলো তাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে। এর পরের ক্লাসগুলো থাকবে প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ এই ক্লাসে বসে আপনাকে আমি কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস নিব। সার্টেন টপিক থাকবে, তার এগেইনস্টে কোশ্চেন এবং অ্যান্সার থাকবে। সেই অ্যান্সারটা আমি অ্যানালাইসিস করে বুঝাই দিব যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি, কোথায় টেন্সের ব্যবহার, মডেলের ব্যবহার, প্যাসিভের ব্যবহার বোঝানোর পরে নিজের মতো করে কোশ্চেনগুলোর এগেইনস্টে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, এখানে প্রেজেন্ট করবেন, স্পিকিং করবেন। সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব। আমার ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে প্রেজেন্টেশন, স্টুডেন্টদের স্পিকিং এর উপর, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটা শেখায়। অর্থাৎ আমি প্রচুর পরিমাণে স্টুডেন্টদেরকে দিয়ে প্র্যাকটিস করাই, কারণ ভাষা শিখতে গেলে আপনাকে কাজ করতে হবে, বোবার মতো বসে থাকলে কখনোই পারবেন না। সেটা এই পেইড কোর্সের মাধ্যমে সম্ভব। তো টোটাল কোর্স ফি 2000 টাকা, আপনারা 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন যারা করতে চান। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। আগামী 9 তারিখ থেকে শুরু হবে 2000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এই নাম্বারে টাকা পাঠানোর পর, এই দুইটা আমার পার্সোনাল নাম্বার, টাকা পাঠানোর পর হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে জাস্ট স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিটটা জানাবেন, আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট যে নিউ ব্যাচ আছে সেখানে এন্ট্রি করে নিব। 9 তারিখ একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন। এবং যারা ভর্তি হবেন, আমার লেখা এই বইটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, এই বইটা আপনার সাথে রাখবেন এবং রেগুলারিটি মেইনটেইন করে ক্লাসগুলো করবেন। আমি এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা সাথে রাখবেন। এছাড়া যারা ভর্তি হবেন, আমি একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। একটা অফলাইনের কোর্সের থেকেও প্রফেশনাল ওয়েতে এখান থেকে শিখতে পারবেন, কারণ আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হতে পারে বা ডিলিট হতে পারে। এইটা যদি আপনি পরবর্তীতে আমাকে দেখেন, আমি নতুন যে কোনো ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। তো প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডেন্টিটি থাকবে, জাস্ট এটা একটা ফর্মালিটি। এরপর যেটা বললাম, আমার এই বইটা থাকবে। এছাড়া আমি এটাও বলছি, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু 1-to-1 স্পিকিং টেস্ট নিয়ে থাকি। অর্থাৎ 1-to-1 অনেকগুলো সেশন থাকে যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো, সে বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারলো কিনা, নিতে পারলো কিনা, এইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অনেকগুলো স্পিকিং টেস্ট বা সেশন আছে এখানে। এটাও আপনারা দিতে পারবেন। এখানে অনেকগুলো আছে, ওই যারা ক্লাস করছে ওদের ক্যামেরা অতটা ইয়ে না, ওইখানে কয়েকজনের আছে। তো যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই 1-to-1 প্রেজেন্টেশন বা এই সেশন গুলো আমি এই জায়গাটা থেকে নিয়ে থাকি। অর্থাৎ আপনি ব্যাচে ক্লাস করার পরে আবার আমার কাছে টেস্ট দিতে পারবেন যে আপনি কতটুকু ডেভেলপ করলেন বা কোথায় প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো আমি প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি বা করিয়ে থাকি। যারা এটা করতে চান, যদি মনে করেন আমার দরকার, আমি দ্রুত ডেভেলপ করতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, ভর্তি হতে পারেন। ইনশাআল্লাহ ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। এটা হচ্ছে মেইন কথা। যারা ভর্তি হবেন জানাবেন, এই নাম্বার সেন্ড মানি করবেন। আর এই রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল যারা পার্সোনালি চান, গতকাল আমি অ্যান্সার দিতে পারিনি কারণ প্রচুর মেসেজ আসছে একসঙ্গে, এই জন্য অ্যান্সার আমি সবাইকে দিতে পারিনি, বাট গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আই হোপ সবার কাছে পৌঁছে গিয়েছে রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল। আগামীকালও সেম টাইমে রাত 10টায় আপনারা ক্লাস করবেন এবং এই নাম্বার থেকে, এই নাম্বারে আপনারা নক করলে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবেন। এই দুইটা নাম্বার নিয়ে রাখেন, পার্সোনালি কথা বলতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমি যেটা বলছিলাম, আমি যদি প্যাসিভ রিলেটেড কিছু বাংলা সেন্টেন্সও আপনাদেরকে দেখাই কিভাবে সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা যায় বা করতে হয়, এটা আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকে করতে পারি না। আমাদের অনেক জায়গায় আমরা দুর্বলতা ফেস করি, বাট আমরা নিজেরাও বুঝি না যে এই জায়গাটাতে আমরা দুর্বল। এই যে অ্যাডভার্বের ব্যবহার করে যে বিষয়গুলো আমি দেখালাম, এখানে আমি যদি দুই একটা প্র্যাকটিক্যাল মানে নিউজ পেপারের, একদম ডিরেক্ট নিউজ পেপারের সেন্টেন্স বা বাক্য আপনাদেরকে দেখাই, দেখেন এটা কতটা দরকার আমাদেরকে ডেভেলপ করা বা অ্যানালাইসিস করা। যেমন এখানে একটা বাক্য আছে, একটু বোঝার চেষ্টা করেন তো। এখানে লেখা আছে, দেখেন,
বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই ধরনের বাক্য দেখলে আমরা বুঝতে পারি না কিভাবে এটাকে ইংলিশে ট্রান্সলেট করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কি করে কি হবে, আমরা পারি না। এই দেখেন খুব সহজে করা যায়। এগুলো হচ্ছে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। হ্যাঁ, সাবজেক্টটাকে এই এই বাংলা বাক্যের ভার্বকে আপনি কোশ্চেন করেন, এই নির্বাচিত করেন, প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে, মনে রাখবেন। এই নির্বাচিত করা হয়েছে শব্দটা ভার্ব, এটাকে যদি আপনি কোশ্চেন করেন কি নির্বাচিত করা হয়েছে বা কাকে করা হয়েছে, তারিক মাহমুদকে, তো এটা হচ্ছে আমার সাবজেক্টের অংশ। তো এইটুকু আপনি আগে লেখেন। যেমন দেখেন সাবজেক্ট আগে বের করতে হয় যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, কি লিখলাম? বিশিষ্ট আইটি প্রফেশনাল, রিনাউন্ড, ফেমাস, প্রমিনেন্ট, যে কোনো কিছু বলতে পারেন। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। দেখেন এই যে সাবজেক্ট, যে তারিক মাহমুদ, এ কিন্তু ইনঅ্যাক্টিভ, এ কিন্তু কোনো কাজ করতেছে না, অর্থাৎ এই লোকটাকে নির্বাচিত করা হয়েছে, অর্থাৎ অন্য কেউ কাজটা করেছে। এটা একটা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। এবং হয়েছে কোন টেন্স জানেন? প্রেজেন্ট পারফেক্ট। হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এই ধরনের সেন্টেন্স দেখলে আমরা পারি না, কিন্তু খুবই সহজে করা যায়। দেখেন প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস V3। তো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে, হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, PRESIDENT, দ্য প্রেসিডেন্ট, সভাপতি। এবার দেখেন, এবার কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। কিসের? কোন বাংলা বাক্যকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট এবং ভার্ব বসানোর পর সবসময় চেষ্টা করবেন লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে নিয়ে যাওয়ার। হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এবার কিসের প্রেসিডেন্ট? কিসের? বাংলাদেশ কম্পিউটার সমিতির। দেখেন অফ মানে এর, অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, SOCIETY, অর্থাৎ কোন জায়গার? বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এইটা কিন্তু ওই অ্যাডভার্ব অফ প্লেস এর ভিতরে আসে। দেখেন আমি যখন প্র্যাকটিক্যাল সেন্টেন্স করতে যাব তখন আমার সবগুলো অ্যাডভার্ব যে একসঙ্গে থাকবে এইটা কিন্তু না, এটা হবে না। এইখানে আমি প্রথমে যেগুলো আপনাদেরকে দেখালাম, কোথায় যেন ছিল বাক্যগুলো, এই যে আমি কিন্তু জাস্ট এইটা দেখানোর চেষ্টা করেছি যে একটা ছোট বাক্যকে সর্বোচ্চ কত বড় করা যায়, একটা সিম্পল সেন্টেন্সকে কোনো ক্লজ, কোনো রিলেটিভ প্রোনাউন বা কনজাংশনের ব্যবহার ছাড়া, অর্থাৎ সর্বোচ্চ কতগুলো অ্যাডভার্ব দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স করা যায়। বাট প্র্যাকটিক্যাল সেন্টেন্স যখন আপনি সলভ করবেন, আপনার দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, একটা অ্যাডভার্ব থাকতে পারে, এরকম হতে পারে। আমার যে চারটাই থাকবে এরকম না কিন্তু। তাহলে দেখেন কি বলছি, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এবার কিসের প্রেসিডেন্ট? বাংলাদেশ কম্পিউটার সমিতির। এবার কি? 2019-20 সালের জন্য। কখন? টাইম, এখানে কিন্তু টাইমকে মেনশন করা হচ্ছে, তাহলে এখানে প্লেস আর টাইম আছে। তো আমার অ্যাডভার্বের সিকোয়েন্স হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, ম্যানারও নেই, রিজনও নেই, তো প্লেসটা আমি বসালাম। এবার টাইম, তাহলে এটা কিভাবে বলবো? ফর 2019 to 20, ফর 2019 to 20। তাহলে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স কত সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আরেকটা নিয়ম আমি বলে দেই, বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর ভার্ব বাংলা বাক্যে লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে থাকবে, এবং সেটা টেন্স অনুযায়ী সঠিকভাবে বসাতে হবে। এই যে হ্যাজ বিন প্লাস V3, এটা বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হয়, বাংলা বাক্যের পিছন দিক থেকে ফ্রেজ ধরে ধরে ফার্স্টের দিকে আসতে হয়। এগুলো ফ্রি লাইভ ক্লাসে ইন ডিটেলস আমি দেখাবো বা করাবো, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আবারও বলছি, যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, আপনাকে এই সমস্ত বিষয়গুলোর উপর নজর দিতে হবে। এই যেভাবে আমি দেখাচ্ছি, যেভাবে আমি শেখাচ্ছি, যদি আমার এই ক্লাসগুলো কেউ পজিটিভ মাইন্ডে নিতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া সম্ভব। নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, নিজে ইংলিশে মাস্টার্স হতে পারবেন যদি এই ডিটেলস আপনি করতে পারেন। কিন্তু শর্টকাট ওয়েতে কখনোই ভাষা ভালোভাবে শেখা যায় না, এটা হচ্ছে মেইন কথা। সো দ্যাটস অল ফর টুডে। এই ক্লাস রেকর্ড এবং PDF ফাইল আমি পাঠিয়ে দিব। আর আবারও বলছি, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন দ্রুত। 9 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন, কারণ শীত সীমিত 30 জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা ব্যাচে, মেইন ব্যাচে। একদম শুরু থেকে যদি করতে চান ধারাবাহিকভাবে, তাহলে এটা হবেন। আর আগামীকালও ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো যারা করতেছেন, যারা করতে থাকেন, যারা আগে ফ্রি ক্লাস করে গেছেন, পেড কোর্সের সুযোগ পাননি, তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, কারণ তারা অনেকদিন ধরে বসেছিল। কালকেও 13 জনের মতো ভর্তি হয়েছে। তো নতুন ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন এই নাম্বারে সেন্ড মানি করে, ঠিক আছে? তো দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানায়েন, আমি কথা বলবো আপনাদের সঙ্গে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কোয়েরি, আই উইল টক উইথ ইউ।
and thank you so much. See you in the next class. আগামী ক্লাসে আমি টেন্স এবং প্রেজেন্টেশন, কনভারসেশন, ভার্বের ফর্ম এগুলোর উপর ইন ডিটেলস, অর্থাৎ আজকে তো গ্রামার এবং রাইটিং রিলেটেড একটা ক্লাস ছিল, বাট আগামীকালকের ক্লাসটা স্পিকিং রিলেটেড হবে। ঠিক আছে, তো জাস্ট টাইমে জয়েন করার ট্রাই করবেন। সো থ্যাংক ইউ এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ টু অল অফ ইউ।